নমস্কার, গল্পকথা সৌগতা চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ সপ্তম পরিচ্ছেদের শেষ অংশ। উঠানে বহু লোক, ইহার অধিকাংশই গাঙ্গতা প্রজা। পরনের মলিন ছেঁড়া কাপড় আবির ও রঙে ছোপানো। নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়ি হোলি খেলিতে আসিয়াছে। আধ ঘণ্টা পরে রাসবিহারী সিং আসিল এবং আমায় দেখিয়া যেন অবাক হইয়া গেল। অর্থাৎ আমি যে তাহার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইব, ইহা যেন সে স্বপ্নেও ভাবে নাই। যাহা হোক, রাসবিহারী আমায় যথেষ্ট খাতির যত্ন করিল। পাশের যে ঘরে সে আমায় লইয়া গেল, সেটাই থাকিবার মধ্যে আছে 2-3 শিশম কাঠের দেশি ছুতারের হাতে তৈরি খুব মোটা মোটা পায়া ও হাতলওয়ালা চেয়ার এবং একখানা কাঠের বেঞ্চি। দেওয়ালে সিন্দুর চন্দন লিপ্ত একটি গণেশ মূর্তি। একটি পরে একটি বালক একখানা বড় থালা লইয়া আমার সামনে ধরিল। তাহাতে কিছু আবির, কিছু ফল, কয়েকটি টাকা, গোটা কতক চিনির এলাচ দানা ও মিছরি খণ্ড, এক ছোড়া ফুলের মালা। রাসবিহারী সিং আমার কপালে কিছু আবির মাখাইয়া দিল। আমিও তাহার কপালে আবির দিলাম। ফুলের মালাগাছি তুলিয়া লইলাম। আর কি করিতে হইবে না বুঝিতে পারিয়া আনাড়িভাবে থালার দিকে চাহিয়া আছি দেখিয়া রাসবিহারী সিং বলিল, আপনার নজর হুজুর, ও আপনাকে নিতে হবে। আমি পকেট হইতে আর কিছু টাকা বাহির করিয়া থালার টাকার সঙ্গে মিশাইয়া বলিলাম, সকলকে মিষ্টি মুখ করাও এই দিয়ে। রাসবিহারী সিং তারপর আমাকে তাহার ঐশ্বর্য দেখাইয়া লইয়া বেড়াইল। গোয়ালে প্রায় 60-65টি গরু, 7-8টি ঘোড়া আস্তা বলে। 2টি ঘোড়া নাকি অতি সুন্দর নাচিতে পারে। একদিন নাচ আমায় সে দেখাইবে। হাতি নাই, কিন্তু শীঘ্র কিনিবার ইচ্ছা আছে। এদেশে হাতি না থাকিলে সে সম্ভ্রান্ত লোক হয় না। 800 মণ গম চাষে উৎপন্ন হয়, দুবেলায় 80-85 জন লোক খায়। সে নিজে সকালে নাকি 150 দুধ ও 1 বিকানির মিছরি স্নানান্তে জলযোগ করে। বাজারের সাধারণ মিছরি সে কখনো খায় না, বিকানির মিছরি ছাড়া। মিছরি খাইয়া জলযোগ যে করে, সে দেশে বড়লোক বলিয়া গণ্য হয়। বড়লোকের উহা আরেকটি লক্ষণ। তারপর রাসবিহারী একটা ঘরে আমায় লইয়া গেল। সে ঘরের আড়া হইতে 2000-2500 ছড়া ভুট্টা ঝুলিতেছে। এগুলি ভুট্টার বীজ, আগামী বৎসরের চাষের জন্য রাখিয়া দেওয়া হইয়াছে। একখানা লোহার কড়া আমায় দেখাইল। লোহার চাদর গুল বসানো পেরেক দিয়া জুড়িয়া কড়াখানা তৈরি। তাতে 1.5 মণ দুধ একসঙ্গে জাল দেওয়া হয় প্রত্যহ। তাহার সংসারে প্রত্যহই ওই পরিমাণ দুধ খরচ হয়। একটা ছোট ঘরে লাঠি, ঢাল, সড়কি, বর্ষা, টাঙ্গি, তরোয়ার এত অগুন্তি যে সেটাকে রীতিমতো অস্ত্রাগার বলিলেও চলে। রাসবিহারী সিংয়ের 6 জন ছেলে। জ্যৈষ্ঠ পুত্রটির বয়স 30-এর কম নয়। প্রথম 4টি ছেলে বাপের মতোই দীর্ঘকায়, জোয়ান, গোঁপ ও গালপাট্টার বহর এরই মধ্যে বেশ। তাহার ছেলেদের ও তাহার অস্ত্রাগার দেখিয়া মনে হইল, দরিদ্র অনাহারজীর্ণ গাঙ্গতা প্রজাগণ যে ইহাদের ভয়ে সংকুচিত হইয়া থাকিবে, ইহার বেশি কথা কি। রাসবিহারী অত্যন্ত দাম্ভিক ও রাশভারী লোক। তাহার মানের জ্ঞানও বিলক্ষণ সজাগ। পান হইতে চুন খসিলেই রাসবিহারী সিংয়ের মান যায়। সুতরাং তাহার সহিত ব্যবহার করিতে গেলে সর্বদা সতর্ক ও সন্ত্রস্ত থাকিতে হয়। গাঙ্গতা প্রজাগণ তো সর্বদা ততস্থ অবস্থায় আছে। কি জানি কখন মনিবের মানের ত্রুটি ঘটে। বর্বর প্রাচুর্য বলিতে যাহা বোঝায়, তাহার জাজ্জল্যমান চিত্র দেখিলাম রাসবিহারীর সংসারে। যথেষ্ট দুধ, যথেষ্ট গম, যথেষ্ট ভুট্টা, যথেষ্ট বিকানির মিছরি, যথেষ্ট মান, যথেষ্ট লাঠিসোঁটা। কিন্তু কি উদ্দেশ্য? ঘরে একখানা ভালো ছবি নাই, ভালো বই নাই, ভালো কৌচ কেদারা দূরের কথা, ভালো তাকিয়া বালিশ সাজানো বিছানাও নাই। দেওয়ালে চুনের দাগ, পানের দাগ, বাড়ির পিছনের নর্দমা অতি কদর্য নোংরা জল ও আবর্জনায় বোজানো। গৃহস্থাপত্য অতি কুশ্রী। ছেলেমেয়েরা লেখাপড়া করে না, নিজেদের পরিচ্ছদ ও জুতা অত্যন্ত মোটা ও আধময়লা। গত বৎসর বসন্ত রোগে বাড়ির 3-4টি ছেলেমেয়ে 1 মাসের মধ্যে মারা গিয়াছে। এই বর্বর প্রাচুর্য তবে কোন কাজে লাগে? নিরীহ গাঙ্গতা প্রজা ঠ্যাঙাইয়া এ প্রাচুর্য অর্জন করার ফলে কাহার কি সুবিধা হইতেছে? অবশ্য রাসবিহারী সিংয়ের মান বাড়িতেছে। ভোজ্যদ্রব্যের প্রাচুর্য দেখিয়া কিন্তু তাক লাগিল।
এত কি একজনে খাইতে পারে? হাতির কানের মতো বৃহদাকার পুরি খান 15, খুঁড়িতে নানা রকম তরকারি, দই, লাড্ডু, মালপোয়া, চাটনি, পাঁপড়। আমার তো এ 4 বেলার খোরাক। রাসবিহারী সিং নাকি একা এর দ্বিগুণ আহার্য উদরস্থ করিয়া থাকে একবারে। আহার শেষ করিয়া যখন বাহিরে আসিলাম তখন বেলা আর নাই। গাঙ্গোতা প্রজার দল উঠানে পাতা পাড়িয়া দই ও চীনা ঘাসের ভাজা দানা মহা আনন্দে খাইতে বসিয়াছে। সকলের কাপড় লাল রঙে রঞ্জিত, সকলের মুখে হাসি। রাসবিহারীর ভাই গাঙ্গোতাদের খাওয়ানোর তদারক করিয়া বেড়াইতেছে। ভোজনের উপকরণ অতি সামান্য, তাতেই ওদের খুশি ধরে না। অনেকদিন পরে এখানে সেই বালক নর্তক ধাতুরিয়ার নাচ দেখিলাম। ধাতুরিয়া আর একটু বড় হইয়াছে, নাচেও আগের চেয়ে অনেক ভালো। হোলি উৎসবে এখানে নাচিবার জন্য তাহাকে বায়না করিয়া আনা হইয়াছে। ধাতুরিয়াকে কাছে ডাকিয়া বলিলাম, চিনতে পারো ধাতুরিয়া? ধাতুরিয়া হাসিয়া সেলাম করিয়া বলিল, জি হুজুর, আপনি ম্যানেজার বাবু, ভালো আছেন হুজুর? ভারী সুন্দর হাসি ওর মুখে। আর ওকে দেখিলেই মনে কেমন একটা অনুকম্পা ও করুণার উদ্রেক হয়। সংসারে আপন বলিতে কেহ নাই। এই বয়সে নাচিয়া গাহিয়া পরের মন জগাইয়া পয়সা রোজগার করিতে হয়, তাও রাসবিহারী সিংয়ের মতো ধনগর্বিত অরসিকদের গৃহপ্রাঙ্গণে। জিজ্ঞাসা করিলাম, এখানে তো অর্ধেক রাত পর্যন্ত নাচতে গাইতে হবে, মজুরি কি পাবে? ধাতুরিয়া বলিল, 4 আনা পয়সা হুজুর, আর খেতে দেবে পেট ভরে। কি খেতে দেবে? মাড়া, দই, চিনি, লাড্ডুও দেবে বোধহয়, আর বছর তো দিয়েছিল। আসন্ন ভোজ খাইবার লোভে ধাতুরিয়ার মুখ খুব প্রফুল্ল হইয়া উঠিয়াছে। বলিলাম, সব জায়গায় কি এই মজুরি? ধাতুরিয়া বলিল, না হুজুর, রাসবিহারী সিং বড় মানুষ, তাই 4 আনা দেবে, আর খেতেও দেবে। গাঙ্গোতাদের বাড়ি নাচলে দেয় 2 আনা, খেতে দেয় না, তবে আজসের মকাইয়ের ছাতু দেয়। এতে চলে? বাবু, নাচে কিছু হয় না, আগে হতো, এখন লোকের কষ্ট, নাচ দেখবে কে? যখন নাচের বায়না না থাকে খেতে খামারে কাজ করি, আর বছর গম কেটেছিলাম। কি করি হুজুর, খেতে তো হবে। এত শখ করে ছক্কারবাজি নাচ শিখেছিলাম গয়া থেকে, কেউ দেখতে চায় না। ছক্কারবাজির নাচের মজুরি বেশি। ধাতুরিয়াকে আমি কাছারিতে নাচ দেখাইবার নিমন্ত্রণ করিলাম। ধাতুরিয়া শিল্পী লোক, সত্যিকার শিল্পীর নিস্পৃহতা ওর মধ্যে আছে। পূর্ণিমার জ্যোৎস্না খুব ফুটিলে রাসবিহারী সিংয়ের নিকট বিদায় লইলাম। রাসবিহারী সিং পুনরায় 2টি বন্দুকের আওয়াজ করিল। আমার ঘোড়া উহাদের উঠান পার হইবার সঙ্গে সঙ্গে, আমার সম্মানের জন্য। দোল পূর্ণিমার রাত্রি, উদার মুক্ত প্রান্তরের মধ্যে সাদাবালির রাস্তা জ্যোৎস্না সম্পাতে চিকচিক করিতেছে। দূরে একটা সিল্লি পাখি জ্যোৎস্না রাত্রে কোথায় ডাকিতেছে, যেন ওই বিশাল জনহীন প্রান্তরের মধ্যে পথহারা কোনো বিপন্ন নৈশপথিকের আকুল কণ্ঠস্বর। পিছন হইতে কে ডাকিল, হুজুর, ম্যানেজার বাবু। চাহিয়া দেখি ধাতুরিয়া আমার ঘোড়ার পিছু পিছু ছুটিতেছে। ঘোড়া থামাইয়া জিজ্ঞাসা করিলাম, কি ধাতুরিয়া? ধাতুরিয়া হাঁপাইতেছিল। একটুখানি দাঁড়াইয়া দম লইয়া একটু ইতস্তত করিয়া পরিশেষে লাজুক মুখে বলিল, একটা কথা বলছিলাম হুজুর। তাহাকে সাহস দিবার উদ্দেশ্যে বলিলাম, কি, বলো না। হুজুরের দেশে কলকাতায় আমায় একবার নিয়ে যাবেন? কি করবে সেখানে গিয়ে? কখনো কলকাতায় যাইনি, শুনেছি সেখানে গাওনা বাজনা নাচের বড় আদর। ভালো ভালো নাচ শিখেছিলাম, কিন্তু এখানে দেখবার লোক নাই, তাতে বড় দুঃখ হয়। ছক্করবাজি নাচটা না নেচে ভুলে যেতে বসেছি। কি করেই ওই নাচটা শিখি, সে কথা শোনার জিনিস। গ্রামটা ছাড়াইয়াছিলাম, ধুধু জ্যোৎস্নালোকিত মাঠ। ভাবে বোধ হইল ধাতুরিয়া লুকাইয়া আমার সহিত দেখা করিতে চায়। রাসবিহারী সিং টের পাইলে শাসন করিবে এই ভয়ে। নিকটেই মাঠের মধ্যে একটা ফুলে ভর্তি শিমুল চারা। ধাতুরিয়ার কথা শুনিয়া শিমুল গাছটার তলায় ঘোড়া হইতে নামিয়া একখণ্ড পাথরের উপর বসিলাম। বলিলাম, বলো তোমার গল্প। সবাই বলতো গয়া জেলায় এক গ্রামে ভিটল দাস বলে একজন গুণী লোক আছে। সে ছক্করবাজি নাচের মস্ত ওস্তাদ। আমার ঝোঁক ছিল ছক্করবাজি যে করে হোক শিখবই। গয়া জেলাতে চলে গেলাম, গায়ে গায়ে ঘুরি আর ভিটল দাসের খোঁজ করি, কেউ বলতে পারে না। শেষকালে একদিন সন্ধ্যার সময় একটা আহিরদের মহিষের বাথানে আশ্রয় নিয়েছি। সেখানে শুনলাম ছক্করবাজি নাচ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। অনেক রাত তখন, শীতও খুব।
আমি বিচালি পেতে বাথানের এক কোণে শুয়েছিলাম। যেমন ছক্করবাজির কথা কানে যাওয়া অমনি লাফিয়ে উঠেছি, ওদের কাছে এসে বসি। কি খুশি যে হলাম বাবুজি, সে আর কি বলবো। যেন একটা কি তালুক পেয়ে গেছি। ওদের কাছে বিটল দাসের সন্ধান পেলাম। ওখান থেকে 17 ক্রোশ রাস্তা 3টাঙ্গা বলে গ্রামে তাঁর বাড়ি। বেশ লাগিতেছিল। একজন তরুণ শিল্পীর শিল্প শিক্ষার আকুল আগ্রহের গল্প। বলিলাম, তারপর? হেঁটে সেখানে গেলাম। বিটল দাস দেখি বুড়ো মানুষ, একমুখ সাদা দাড়ি। আমায় দেখে বললেন, কি চাই? আমি বললাম, আমি ছক্করবাজি নাচ শিখতে এসেছি। তিনি যেন অবাক হয়ে গেলেন। বললেন, আজকালকার ছেলেরা এ পছন্দ করে? এ তো লোকে ভুলেই গেছে। আমি তার পায়ে হাত দিয়ে বললাম, আমায় শেখাতে হবে। বহু দূর থেকে আসছি আপনার নাম শুনে। তাঁর চোখ দিয়ে জল এলো। বললেন, আমাদের বংশে 7 পুরুষ ধরে এই নাচের চর্চা, কিন্তু আমার ছেলে নেই। বাইরের কেউ এসে শিখতেও চায়নি। আমার এত বয়স হয়েছে এর মধ্যে, আজ তুমি প্রথম এলে। আচ্ছা, তোমায় শেখাবো। তা বুঝলেন হুজুর, এত কষ্ট করে শেখা জিনিস। এখানে গাঙ্গোতাদের দেখিয়ে কি করব? কলকাতায় গুণের আদর আছে, সেখানে নিয়ে যাবেন হুজুর? বলিলাম, আমার কাছারিতে একদিন এসো ধাতুরিয়া, এ সম্বন্ধে কথা বলবো। ধাতুরিয়া আশ্বস্ত হইয়া চলিয়া গেল। আমার মনে হইল, উহার এত কষ্ট করিয়া শেখা গ্রাম্য নাচ কলিকাতায় কেই বা দেখিবে, আর ও বেচারি একা সেখানে কী বা করিবে। ধন্যবাদ।